সংবাদের শুরুতেই থাকছে আজকের প্রধান প্রধান খবরের শিরোনাম। ফিলিস্তিনিদের হত্যায় ভারতীয় অস্ত্র ব্যবহার, ভারতের অস্ত্র দিয়ে ফিলিস্তিনি মুসলিমদের হত্যা করছে ইসরায়েল। ভারতের সংসদে দাঁড়িয়ে জয় ফিলিস্তিন বলে তুপের মুখে ওয়াইসি। অবিস্ফোরিত অস্ত্র দিয়েই হামলা হামাসের, 4 ইসরায়েলি সেনা নিহত। যুক্তরাষ্ট্রের টার্গেট ইরানের পেট্রোল ট্যাঙ্কার। গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে একট্রা তুরস্ক এবং ব্রাজিলের। ভারতে আল্লাহর গজব শুরু, 88 বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত, তলিয়ে গেছে ভারতের অনেক অঞ্চল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। এবার অস্ত্র বোঝাই জাহাজ ভারত থেকে ইসরায়েলে পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য আর স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হুসে ম্যানুয়েল আলবারেজের বক্তব্যে ঘটনাটি প্রকাশ্যে চলে এসেছে। সম্প্রতি স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েল অভিমুখী অস্ত্র বোঝাই কার্গো জাহাজ ম্যারিয়ানে ডেনুকো 21 মে দেশের উপকূলে নোঙ্গরের অনুমতি চাইলে মানা করা হয়। ভারতের চেন্নাই বন্দর ছেড়ে আসা 27 টন অস্ত্র ও বিস্ফোরক বোঝাই জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরে যাচ্ছিল। এল পাইস পত্রিকা সহ স্পেনের একাধিক গণমাধ্যমে এই অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশের সূত্র ধরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তদন্তে এর সত্যতা পাওয়া গেছে। এর আগে 2 এপ্রিল বুরকাম নামে আরেকটি কার্গো জাহাজ ভারতের চেন্নাই বন্দর থেকে ইসরায়েলের আশুদত বন্দরে রওনা হয়। এতে থাকা 12.5 টন অস্ত্র ভান্ডারের তথ্য উপাত্ত প্রকাশ করেছে ফিলিস্তিনের পক্ষে স্বেচ্ছাসেবক সংস্থা রেসকো। বার্সের মৃত্যুর মিছিল, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, হুমকির মুখে পুরো একটি প্রজন্ম। ইসরায়েলি বাহিনীর চালানো নির্বিচার হামলায় এই যখন ফিলিস্তিনের অবস্থা, তখনও ইসরায়েলকে গোপনে সাহায্য করে যাচ্ছে কয়েকটি শক্তিশালী দেশ। আর এমনই একটি দেশ হলো ভারত। ইসরায়েলের পরম বন্ধু হিসেবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে চেষ্টার কোনো কমতি রাখছে না ভারত। তবে সম্প্রতি ইসরায়েলকে রকেট ও বিস্ফোরক রপ্তানি করার খবরে আবারও আলোচনায় এসেছে ভারত রাষ্ট্রের পররাষ্ট্রনীতি। এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। আর এদিকে ভারতের সংসদে দাঁড়িয়ে জয় ফিলিস্তিন বলে তুপের মুখে ওয়াইসি। ভারতের সংসদে দাঁড়িয়ে জয় ফিলিস্তিন বলে আওয়াজ তুললেন আসাদুদ্দিন ওয়াইসি। সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি শপথ গ্রহণ শেষে ফিলিস্তিনের নামে জয় ধ্বনি দিয়েছেন। আর এতে তুপের মুখে পড়তে হয়েছে তাকে। হায়দ্রাবাদ আসন থেকে 5মবারের জন্য নির্বাচিত ওয়াইসি উর্দুতে শপথ নেওয়ার পর জয় ফিলিস্তিন স্লোগান তোলেন। এরপরই বিজেপির এক নেতা দাবি করেন যে বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন এর জন্য ওয়াইসিকে লোকসভার সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা হতে পারে। যদিও শপথ অনুষ্ঠান শেষে ওয়াইসি বলেন, জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন বলার মধ্যে কোনো ভুল নেই। ওয়াইসি বলেন, অন্য সদস্যরাও নানা কথা বলেছেন, এটা কিভাবে ভুল, পারলে সংবিধানের বিধান বলুন। আর এরপরে সংবিধানের বিশ্লেষণ নিয়ে হাজির হন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সংবিধানের 102 অনুচ্ছেদের একটি স্লিপেট পুষ্ট করে তিনি বলেন, বর্তমান নিয়ম অনুসারে বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য আসাদুদ্দিন ওয়াইসিকে তার লোকসভার সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণা করা যেতে পারে। টানা 5ম মেয়াদে লোকসভায় নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল উল মুসলিমিন বা মিম দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি। আর এদিকে অবিস্ফোরিত অস্ত্র দিয়ে হামলা হামাসের, 4 ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র দিয়ে ইসরায়েলি সেনাদের উপর সফল হামলা চালিয়েছে গাজার ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ হামাসের আল কুদস ব্রিগেডের যোদ্ধারা। এতে 4 ইসরায়েলি সেনা নিহত এবং আহত হয়েছেন আরো 5 সেনা। শুক্রবার ইসরায়েলের অস্ত্র দিয়ে তাদের উপর হামাসের আল কুদস ব্রিগেডের যোদ্ধারা হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা গোজাইয়া এলাকায় বুবি ট্র্যাপ একটি আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এতে 4 ইসরায়েলি সেনা নিহত এবং 5 জন আহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা ইম্প্রোভাইজড এক্সপ্লেইন ডিভাইস এবং অবিস্ফোরিত F-16 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই হামলা চালায়। F-16 ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। সেটি বিস্ফোরিত না হওয়ার পর যোদ্ধারা উদ্ধার করে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডও জানিয়েছে, তারা অ্যান্টি ট্যাঙ্ক রকেট এবং ছোট অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীর মধ্যে মৃত্যু ও হতাহত সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার ওই এলাকায় ইসরায়েল নতুন করে হামলা চালায়। উত্তর গাজার ওই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল। তখন তারা বলেছিল যে সেখান থেকে হামাসকে তারা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে।
সেনাদের মৃত্যুর বিষয়টি ইসরায়েল এখনো স্বীকার করেনি, তবে ইসরায়েল জানিয়েছে পুরো গাজায় গত 24 ঘন্টায় তাদের এক সেনা নিহত এবং 9 জন আহত হয়েছেন। আর এদিকে যুক্তরাষ্ট্রের টার্গেট এখন ইরানের পেট্রোল ট্যাঙ্কার। মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের তেল পরিবহনের অভিযোগে 3টি শিপিং কোম্পানিকে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। এই 3 কোম্পানির সবই সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি, খবর এফপির। এই নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা কোম্পানিগুলোর যে কোনো সম্পদকে জব্দ করার কথা বলা হয়েছে এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কোনো লেনদেন অপরাধের শামিল। যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইরানের তেল পরিবহনের জন্য শিপিং কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। এটি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের পরকালে তেহরানের পারমাণবিক কর্মসূচি জোরদারের প্রতিক্রিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, গত মাসে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে এমনভাবে আরো জোরদার করার পদক্ষেপের ঘোষণা দিয়েছে যার কোনো শান্তিপূর্ণ উদ্দেশ্য নেই। তিনি বলেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি জোরদার করা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে, আমরা ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র পেতে দেব না। এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ আছি। আমরা এটি নিশ্চিত করতে দেশের সব শক্তি ব্যবহার করতে প্রস্তুত। আর এদিকে গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে একট্রা তুরস্ক এবং ব্রাজিল। ইতালিতে চলছে বিশ্বের উন্নত 7 দেশের সংগঠন G7 এর সম্মেলন। G7 এর সাইডলাইনে ব্রাজিল প্রেসিডেন্ট লুইস ইনসিও লুলা দা সিলভার সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেছে তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। তাদের আলোচনায় উঠে এসেছে গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার প্রসঙ্গ। তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবা। গাজায় নিরীহ মানুষদের উপর গণহত্যা চালানোর ফলে ইসরায়েল আন্তর্জাতিক মহলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে লুলার সঙ্গে আলোচনায় উল্লেখ করেন এরদোগান। গণহত্যা বন্ধে তেল আবিবের উপর আরো চাপ প্রয়োগ করার বিষয়ে জোর দেন তুর্কি প্রেসিডেন্ট। তুরস্ক এবং ব্রাজিল দুই দেশই শুরু থেকে গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলার বিরোধিতা করে এসেছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ব্রাজিল প্রেসিডেন্ট লুলা বরাবরই উচ্চকণ্ঠ। গাজা ইস্যুতে ব্রাজিলের অবস্থানের প্রশংসা করেছেন তুর্কি প্রেসিডেন্ট। এবং ভারতে আল্লাহর গজব, 88 বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত তলিয়ে গেছে ভারতের অনেক অঞ্চল। ভারতের রাজধানী দিল্লিতে 2 দিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে। তাপ প্রবাহের হাত থেকে নিস্তার পেলেও ভারী বৃষ্টি বর্ষণের কারণে ভারতের এই রাজধানী শহরের বেশ কয়েকটি জায়গায় পানি জমিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার জবলপুরের ডুমনা বিমানবন্দরের ছাদের একাংশ ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ে। প্রায় 450 কোটি টাকা খরচে সম্প্রতি এই বিমানবন্দরটি সংস্কার করা হয়েছিল। গত 10 মার্চ বিমানবন্দরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে ভারতের রাজধানী দিল্লির পথঘাট। সেই পথে চলছে যানবাহন। দিল্লিতে মৌসুমী বৃষ্টিতে অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল 8:30 থেকে শুক্রবার 8:30 পর্যন্ত 288 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা 1936 সালের পর একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। 88 বছর আগে 1936 সালে 235.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।